লোকসভা নির্বাচন 2024। সাথী সভাপতি, উপস্থিত কমরেডগণ, সুধী নাগরিকবৃন্দ, বন্ধুগণ, মা ও বোনেরা, আমাদের দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রায় শেষ প্রান্তে এসে আমরা উপনীত হয়েছি। 17 এপ্রিল থেকে শুরু হওয়া 40 দিন পরিক্রম করা এই নির্বাচন আগামী 1 জুন তারিখে তার পরিসমাপ্তি ঘটবে। সারা দুনিয়ার সবথেকে বড় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার এই নির্বাচনী মহোৎসবে আমাদের দেশের 140 কোটি মানুষের মধ্যে প্রায় 97 কোটি মানুষ এই 7 দফার নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা আমাদের দেশের 543 জন সাংসদকে নির্বাচিত করব গোটা দেশে, এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে এই সংখ্যাটি হল 42। এখন নির্বাচন আমাদের কাছে নতুন কিছু নয়। বিশেষ করে পশ্চিমবাংলায় আমরা বহু নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করেছি। যারা আমরা বয়োজ্যেষ্ঠ, অগণিত নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি। যারা আমরা বয়সে কম, তারাও নির্বাচনে অংশগ্রহণ করেছে। একদম স্কুল কমিটি থেকে শুরু করে কলোনি কমিটি, পৌরসভা, বিধানসভা, নানা স্তরের নির্বাচনে আমরা অংশগ্রহণ করে থাকি। কিন্তু আমরা বলছি যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় লোকসভা নির্বাচন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। কেন না, এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী 5 বছর আমরা আমাদের কোন সরকার গঠন করব, কোন শক্তিকে আমরা প্রতিষ্ঠিত করব দিল্লির মসনদে, তার উপর নির্ভর করবে শুধু বর্তমান প্রজন্ম নয়, আমাদের ভাবি প্রজন্ম। তাই আগামী দিনের চলার অভিমুখ, পথ চলার অভিমুখ দিক নির্দেশ করবে এই লোকসভার নির্বাচন। অষ্টাদশ নির্বাচন, 17টি নির্বাচন আমরা অতিক্রান্ত করেছি। 52 সাল থেকে শুরু করে আজকে 2024, 72 বছরে আমরা 17 বার এর আগে লোকসভা নির্বাচনের মুখোমুখি হয়েছি। এবারে আমরা অষ্টাদশ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচন মানে কি? নির্বাচন মানে হচ্ছে ফিরে দেখা। যে পথ আমি পেরিয়ে এলাম স্বাধীনতার পর থেকে, আর যেখানে এসে আমি দাঁড়িয়েছি পথ নির্দেশ খোঁজবার জন্য, এই গোটা পথ যা আমি পরিক্রমা করে এলাম, সেই পেরিয়ে আসা পথে যদি আমি একটি ফিরে দেখতে না পারি, একটি সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত বিশ্লেষণ করতে না পারি, তাহলে কখনোই অষ্টাদশ লোকসভা নির্বাচনের সামনে দাঁড়িয়ে আমার সামনে কোন পথ খোলা আছে, কোনটি আমার পথ, এটা আমরা কখনো দিক নির্দেশ করতে পারবো না। সেই কারণেই আমাদের ফিরে দেখা, আমাদের পুরনো দিনকে আরও একবার স্মরণ করা। 1947 লালকেল্লায় স্বাধীনতার পতাকা উঠল। 15ই আগস্ট আমরা স্বাধীন হলাম, স্বদেশ পেলাম। রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক নয়। কিন্তু স্বাধীনতার স্বপ্ন কি ছিল? ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে, বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কবির এই স্বপ্ন, যে স্বপ্ন উচ্চারিত হয়েছিল আমাদের ক্ষুদিরামের চোখে, ভগৎ সিংয়ের চোখে, যে স্বপ্ন উচ্চারিত হয়েছিল অগণিত স্বাধীনতা সংগ্রামীর বুকে মুখে, সেই স্বাধীনতার স্বপ্ন আমরা সফল করতে পারিনি।
ভারত স্বাধীনতার পরে প্রথম আমাদের দেশে যে স্বাধীন সরকার গঠিত হয় তার নেতৃত্বে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের আত্মত্যাগ, কংগ্রেস তখন কোনো দল ছিল না, কংগ্রেস ছিল সম্মেলন। কংগ্রেস কথার অর্থ হচ্ছে মহাসম্মেলন, কোনো রাজনৈতিক দল ছিল না। সমস্ত দলমতের মানুষ ঐক্যবদ্ধভাবে প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন ইংরেজের বিরুদ্ধে লড়াই করবার জন্য। সেই অর্থে কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয় স্বাধীনতার পূর্ববর্তীকাল। আমাদের ভারত স্বাধীন হলো, স্বাধীনতার পরে যে কংগ্রেস তৈরি হলো এটা কিন্তু রাজনৈতিক দল, আমি পরে আসবো সে বিষয়ে। তাহলে এই কংগ্রেসের নেতৃত্বে আমাদের পথ চলা শুরু হলো। 1952 সালে প্রথম সাধারণ নির্বাচন, আবার পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, 66 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে দীর্ঘ সময় ধরে তিনি আমাদের দেশ স্বাধীনতার পরে পরিচালিত করেছেন। উন্নয়ন হয়নি, আমরা কেউ তা অস্বীকার করতে পারি না। সোভিয়েতের সাহায্যে আমাদের দেশের বিভিন্ন স্থানে ভারী শিল্প, ইস্পাত শিল্প, বুনিয়াদী শিল্প গড়ে উঠেছিল পণ্ডিত নেহরুর আমলে। আমাদের দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা উচ্চারিত হয়েছিল পণ্ডিত নেহরুর নেতৃত্বে। সমাজতন্ত্রের কথা প্রথম উচ্চারিত হয়েছিল পণ্ডিত নেহরুর নেতৃত্বে। ব্যক্তিগতভাবে পণ্ডিত নেহরু থেকে রাজীব গান্ধী, কি নরসিমা রাও, কি মনমোহন সিং, কেউ খারাপ মানুষ ছিলেন না। কিন্তু দীর্ঘ সময় ধরে কংগ্রেস সরকার পরিচালনা করার মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের যে স্বপ্ন, স্বাধীন ভারতের অগণিত মানুষের যে স্বপ্ন, তা পূরণ করতে পারেনি। আর পারেনি বলে সারা দেশব্যাপী জনরোষ ক্রমাগত বাড়তে শুরু করে। 1957 কেরালাতে প্রথম নাম্বুদ্রিপাদের নেতৃত্বে অকংগ্রেসী সরকার, আপনারা জানেন। 67 আমাদের পশ্চিমবাংলায় যুক্তফ্রন্ট সরকার। কংগ্রেস ভাঙছে, জনপ্রিয়তা কমছে, রাজ্যে রাজ্যে নতুন আঞ্চলিক দল তৈরি হচ্ছে। এর মূল কারণ কংগ্রেস তার প্রতিশ্রুতি, স্বাধীনতা সংগ্রামের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। কেন? এটা হচ্ছে মূল প্রশ্ন। এই প্রশ্ন যদি আমাদের আলোচনা করতে হয় তাহলে দুটি বিষয় আমাদের প্রথমে বুঝতে হবে, জানতে হবে। আপনি জানেন, তবুও জানতে হবে রাজনৈতিক দল কাকে বলে। এই সহজ প্রশ্নটি যদি করা যায়, সবাই দাঁত বার করে বলবেন কে না জানে। বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, 1 ডজন রাজনৈতিক দলের নাম তিনি বলতে পারবেন। সত্যি কি তাই? রাজনৈতিক দলের একটি নির্দিষ্ট সংজ্ঞা আছে। রাজনৈতিক দল কোনো না কোনো শ্রেণীর প্রতিনিধিত্ব করে। কিভাবে? ধরুন এই যে সমাজ আমাদের ভারতবর্ষে আছে, গোটা পৃথিবীতে আছে, মানব সভ্যতার যে ইতিহাস, তার যে সমাজ, এই সমাজ আদিম সাম্যবাদী অবস্থায় একরকম ছিল। তারপর থেকে যে পরিবর্তন ঘটেছে, দাস সমাজ বলুন, সামন্ত সমাজ বলুন, এবং বর্তমান পুঁজিবাদী সমাজ, এই সমস্ত সমাজই হচ্ছে বিভাজনের সমাজ, শোষণের ভিত্তির উপরে দাঁড়িয়ে সমাজ। দাস সমাজ থেকে দুটি শ্রেণী আমরা মানব সমাজে পাই, দাস মালিক, দাস শ্রমিক। সামন্ত আমলে সামন্তপ্রভু, ভূমিদাস। আর এই পুঁজিবাদী দুনিয়ায় বর্তমান সময়কালে একদিকে খেটে খাওয়া লক্ষ লক্ষ মানুষ, সর্বহারা শ্রমিক, আর অন্যদিকে পুঁজিপতি সাম্রাজ্যবাদী শক্তি। এই যে বিভাজিত সমাজ, এই বিভাজিত সমাজে প্রতিটি রাজনৈতিক দল, আমাদের দল সহ প্রতিটি রাজনৈতিক দল কোনো না কোনো শ্রেণীর প্রতিনিধিত্ব করে। এটা আপনাকে প্রথম বুঝতে হবে। প্রতিটি দল কোনো না কোনো শ্রেণীর প্রতিনিধিত্ব করে। সেই দৃষ্টিভঙ্গিতে আপনাকে ভাবতে হবে যে আমাদের ভারতবর্ষে, পশ্চিমবাংলায় যে রাজনৈতিক দলগুলো আছে তারা কে কে কোন শ্রেণীর প্রতিনিধি। আচ্ছা, এমন দল হয় যে উভয় শ্রেণীর স্বার্থ রক্ষা করতে পারে, বড় লোকেরও পারে, গরিবেরও পারে, মালিকেরও পারে, শ্রমিকেরও পারে, চাষিরও পারে, জমিদারেরও পারে? না, আমরা কথাই বলি সোনার পাথর বাটি, হয় না। হয় সোনার বাটি হবে, না হলে পাথরের বাটি হবে। সোনার পাথর বাটি কথার কথা। তাহলে রাজনৈতিক দল কোনো না কোনো শ্রেণীর প্রতিনিধি।
এই দৃষ্টিভঙ্গিতে যদি আপনি বিচার করেন, তাহলে কংগ্রেস দল যা ভারতবর্ষ স্বাধীনতার পরে ক্ষমতা দখল করেছিল, সেই দলটি কাদের প্রতিনিধি ছিল? উদীয়মান বুর্জুয়া পুঁজিপতি, টাটা, বিড়লা, ডালমিয়া, সিংহানিয়া এবং গ্রামাঞ্চলে অগণিত সামন্ত প্রভু, এদের মিলিত শক্তির শ্রেণীর প্রতিনিধিত্ব করেছে কংগ্রেস। সেই কারণে তারা কখনোই আম জনতার স্বার্থে তাদের সরকারকে পরিচালিত করতে পারেনি। আর পারেনি বলে ধীরে ধীরে কংগ্রেস বিরোধী ক্ষোভ ধুমায়িত হয়েছে সারা দেশে। তাহলে কংগ্রেস পারল না। রাজ্যে রাজ্যে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, আঞ্চলিক দল তৈরি হচ্ছে। পুঁজিপতি শ্রেণী, শাসক শ্রেণী, তারা প্রমাদ গুনছে যে কংগ্রেস যদি আমার স্বার্থ রক্ষা করতে না পারে, তাহলে বিকল্প শক্তির উত্থান ঘটাতে হবে। কেন না, আমি আগেই উল্লেখ করেছি, যে দুটি সরকার, অকংগ্রেসী সরকার ভারতবর্ষে তৈরি হয়েছিল, একটি নাম্বুদ্রিপাদের নেতৃত্বে 1957 সালে কেরালায় এবং দ্বিতীয়টি পশ্চিমবাংলায় যুক্তফ্রন্ট সরকার। এই দুটি সরকারই ছিল কিন্তু বাম সরকার এবং তার মূল নেতৃত্বে ছিল কমিউনিস্টরা। তাহলে শাসক দল, শাসক শ্রেণী তারা প্রমাদ গুনল, যদি আমরা এখনই অল্টারনেট তৈরি করতে না পারি, তাহলে ক্রমে ক্রমে ভারতবর্ষে কংগ্রেসের প্রতি মানুষের যে অসন্তোষ, তা ক্রমে ক্রমে ঘনীভূত হবে এবং বামপন্থার দিকে মানুষ ঝুঁকতে শুরু করবে। তখন থেকেই মুদ্রার অপিঠটাকে বেছে নেওয়ার চেষ্টা শুরু হয়। সেই মুদ্রার অপিঠ হল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি শুধু কংগ্রেসের অর্থনৈতিক নীতির সমর্থক নন। ভারতীয় জনতা পার্টির শ্রেণীভিত্তি শুধু জমিদার, জোতদার, পুঁজিপতি, একচেটিয়া পুঁজিপতি নয়। ভারতীয় জনতা পার্টির আরও যে এজেন্ডা, তা হচ্ছে বিভাজনের রাজনীতি। শাসকরা সবসময় চায় যে মানুষ বিভাজিত থাকুন, ধর্মে, বর্ণে, জাতে। এই বিভাজিত সমাজকে শোষণ করা সব থেকে বেশি সুবিধাজনক। এটা ব্রিটিশ আমাদের শিখিয়ে গিয়েছিল, ডিভাইড অ্যান্ড রুল। এবং সেই কারণে আমাদের দেশের যে উদীয়মান শিল্পপতি, যারা শিল্পপতি বলা ভুল, যারা অ্যাকচুয়ালি বিজনেসম্যান, এই আমাদের আদানি, আম্বানি, নতুন যে প্রজন্ম তৈরি হলো টাটা, বিড়লা, ডালমিয়া, সিংহানিয়ার পরে, তারা কিন্তু ঠিক করে নিল যে কংগ্রেসের বিকল্প হিসাবে আগামী দিনে বিজেপি বা ভারতীয় জনতা পার্টিকে সামনে নিয়ে আসতে হবে। আরও একটি ঘটনা ঘটল এই সময়ের মধ্যে, যেটা আমাদের স্মরণ রাখা প্রয়োজন, আপনাদেরও স্মরণ রাখা প্রয়োজন। 2004 সাল, 2004 সালে যে লোকসভা নির্বাচন আমাদের দেশে হয়, সেই নির্বাচনে কি কংগ্রেসের নেতৃত্বে জোট, ইউপিএ জোট, কি বিজেপির নেতৃত্বে এনডিএ জোট, তারা কেউই সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। আমাদের পার্টি সহ বামপন্থী 110 লোকসভায়, রাজ্যসভায় 54। আমরা ঘোষণা করলাম যে যদি একটি ধর্মনিরপেক্ষ সরকার গঠিত হয় কংগ্রেসের নেতৃত্বে সাম্প্রদায়িক বিজেপিকে রুখবার জন্য, তাহলে আমরা সেই সরকারকে বাইরে থেকে সমর্থন করব। আমরা করেছিলাম সমর্থন। 2004 থেকে 2019, 2009 আপনাদের স্মরণে আছে যে প্রথম যে ইউপিএ সরকার, সেই সরকার বামেদের সমর্থনে গঠিত হয়েছে। এই সরকারে থেকে আমরা কি করতে পেরেছি না পেরেছি তার বিস্তৃত ব্যাখ্যায় যাব না, কিন্তু এটা জেনে রাখুন যে ভারতবর্ষে আজকে যতগুলো জনকল্যাণকামী প্রকল্প রূপায়িত হচ্ছে, 100 দিনের কাজ থেকে শুরু করে, রেশন ব্যবস্থার সম্প্রসারণ থেকে শুরু করে, দৈনিক মজুরি থেকে শুরু করে, সমস্ত প্রকল্পগুলো ন্যূনতম যে কর্মসূচি আমরা সেই সময় তৈরি করেছিলাম ইউপিএ গভর্নমেন্টের আমলে, তারই ফলশ্রুতি ভোগ করছেন আজকে আমাদের গোটা দেশের মানুষ, পশ্চিমবাংলার মানুষ। আরও একটি দিক আমাদের ভাবা প্রয়োজন। 2004 সালে বামেদের এই উত্থান, লোকসভায় 110, রাজ্যসভায় 54, তা শাসক শ্রেণীর বুকে হৃৎকম্প তৈরি করে। তারা প্রমাদ গুনতে শুরু করেন, যদি বামেদের এই উত্থান অব্যাহত থাকে, তাহলে অচিরেই আগামী দিনে
বামপন্থা ভারতবর্ষের রাজনীতিতে মৌলিক শক্তিতে পরিণত হবে, যা আমাদের দেশের পুঁজিপতিদের কাছে সব থেকে ভয়ঙ্কর। 2004-এ আমরা কি লড়েছি সংসদের অভ্যন্তরে? আমাদের দেশকে যারা বিক্রি করে দিচ্ছিলেন কংগ্রেস, সেই দেশ বিক্রির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা লড়াই করেছি সংসদের অভ্যন্তরে। আমরা বিক্রি হতে দেইনি, লাভজনক সংস্থাকে বিক্রি হতে দেইনি। আমরা দেশবিরোধী কোনো ধরনের কর্মসূচি আমরা কংগ্রেসকে গ্রহণ করতে দেইনি। সেই কারণেই আমরা চক্ষুশূল হলাম। সেই কারণেই ঠিক হলো দেশ বিদেশের পুঁজিপতিরা, শিল্পপতিরা, সাম্রাজ্যবাদ, আমাদের দেশ এবং বিদেশের সকলে মিলে এটাই ঠিক করেছিল যে বামপন্থাকে মূলচ্ছেদ করতে হবে দেশ থেকে, না হলে ভারতবর্ষকে লুণ্ঠনের যে মৃগয়া ক্ষেত্রে আমরা পরিণত করতে চাই তা করা সম্ভব হবে না। 2004 সালের সেই সিদ্ধান্তই আমাদের পশ্চিমবাংলায় 2009 সালে কার্যকরী হয়েছিল, আপনারা জানেন। সেই প্রথম আমরা লোকসভায় সব থেকে কম সিট পেলাম, সারা দেশব্যাপী চক্রান্ত রচিত হলো, আপনারা সেটা জানেন, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। তাহলে বামপন্থার অগ্রগতিকে রুখবার জন্য তারা নানাভাবে আমাদের পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে বামপন্থী আন্দোলনকে আক্রমণ করতে শুরু করল। কেন? এটা বোঝা প্রয়োজন। এই ক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলতে চাই যে আপনার পরিচয় কি, আমরা কারা। ব্যক্তি হিসাবে আমাদের একটি পরিচয় আছে, আমার একটি নাম আছে অমুক অমুক, আমার একটি পিতৃ পরিচয় আছে, আমার একটি বাসস্থান আছে, এটা আমার ব্যক্তি পরিচয়। আমি কোনো কর্মে নিযুক্ত, কিন্তু আমার একটি রাজনৈতিক পরিচয় আছে। এবার যদি রাজনৈতিক পরিচয় আমাকে কেউ জিজ্ঞাসা করে, আমাকে বললে আমি বলবো আমি তো সিপিএম। আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন আমি তো মশাই তৃণমূল। কেউ বলবে বিজেপি বা অন্যান্য দল যারা করেন, কংগ্রেস করেন, অন্যান্য দল, তারা বলবেন আমি হচ্ছি তাই। সত্যি কি তাই হওয়া যায়? আপনি বিজেপি বললেই বিজেপি হতে পারেন, আপনি কংগ্রেস বললেই কংগ্রেস হতে পারেন? পারেন না। তৃণমূল বললে তৃণমূল হতে পারেন? পারেন না। যারা এই কাজ করছেন, লালনের ভাষায় বলতে গেলে বলতে হয়, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি সেই ঘরের মালিক নই। আপনি নন, আপনি বিজেপিও নন, কংগ্রেসও নন, তৃণমূলও নন, ভাড়া খাচ্ছেন। তাই আত্ম অনুসন্ধান, আমি কে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। দেখুন, শ্রেণী বিভাজিত সমাজে আপনি চান আর না চান, আমরা হাজার অস্বীকার করলেও অস্বীকার করতে পারবো না যে বিভাজিত সমাজে শ্রেণী আছে। যে সমাজে, সেই সমাজে 80 থেকে 85% মানুষ তারা দরিদ্র, মধ্যবিত্ত, কিছুটা উচ্চবিত্ত, আমরা 80 থেকে 85% মানুষ। আর আমাদের দেশের 10 থেকে 15% মানুষ যারা শিল্পপতি, যারা বড় জমির মালিক, যাদের আমরা পুঁজিপতি বলি, বুর্জোয়া বলি, তারা 10 থেকে 15%, 100 জনের মধ্যে। কিন্তু সম্পদ কিভাবে ভাগ হয়ে আছে? আমাদের দেশের মোট সম্পদের 90% রয়েছে আমাদের দেশের 10 থেকে 15 জন মানুষের হাতে, 15 থেকে 10টি পরিবারের হাতে। আর আমরা 85% মানুষ, 90% মানুষ আমরা ভোগ করি কতটুকু? দেশের সম্পদের মাত্র 10 থেকে 15%। এই যে বৈষম্যের সমাজ, এই যে বিভাজনের সমাজ, এই সমাজে আপনি কে? আপনি যদি নিজেকে টাটা বিড়লার নাতি নাতনি মনে করেন, ঠিক আছে। আপনি যদি নিজেকে আম্বানি আদানির জামাই মনে করেন, ঠিক আছে, বুক ফুলিয়ে তেরাঙ্গা ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করুন, কংগ্রেস জিন্দাবাদ করুন, বিজেপি জিন্দাবাদ করুন, কিছুই যায় আসে না। কিন্তু আপনি কি সত্যি যদি সাধারণ মানুষ হন, মধ্যবিত্ত গরিব মানুষ হন, তাহলে আপনি বামপন্থী। আপনি আমাকে ভোট দেন না দেন, আপনি বামপন্থী। শ্রেণীগত অবস্থানের দিক থেকে আপনার শিবির বামপন্থার পক্ষে। আপনি যতই বলুন আমি মশাই বামপন্থী নই, কিন্তু আপনি বামপন্থী। আমরা পারছি না আপনার কাছে পৌঁছতে। এটা আমাদের দুর্বলতা, আমাদের রাজনীতির দুর্বলতা, আমাদের প্রচারের দুর্বলতা, সেটা অন্য জিনিস। কিন্তু আপনি কখনো এই এলাকায় যারা আমরা বাস করি, যারা আমাদের ফ্ল্যাট কিনে এসছেন, একটু উচ্চবিত্ত মানুষ সহ সবাইকে
আমরা কেউ ওই 10-15 অংশের মানুষ আমরা নই। আমরা সবাই 80 থেকে 85 অংশের মানুষ। এই 80 থেকে 85 অংশের যে মানুষ, এই মানুষ নিপীড়িত মানুষ, দরিদ্র মানুষ, শোষিত মানুষ, বঞ্চিত মানুষ। এই শক্তির মূল শ্রেণী শক্তির মূল রাজনৈতিক দল হল লাল ঝান্ডা দল, বামপন্থী দল। আপনার শিবির বামপন্থার দিকে, আপনার শিবির ওদিকে নয়। আপনি ভাড়া খাটছেন, অন্যের জমিতে বাস করছেন। আমাদের প্রতিটি নির্বাচনের মূল লক্ষ্য শুধু ভোট পাওয়া নয়। আমরা 1952 সাল থেকে লড়ি। সিপিআইএম তখন নয়, সিপিআই। আমাদের লড়াইয়ের মূল উদ্দেশ্য, আমরা মানুষের কাছে বিকল্প কথা বলবো, বিকল্প রাজনীতির কথা, সাম্যবাদের কথা, কমিউনিজমের কথা, সমাজতন্ত্রের কথা, সমাজকে বদলে দেওয়ার কথা, যে কথা অন্য কেউ বলে না। সমস্ত রাজনৈতিক দল বামপন্থী ছাড়া ওরা চায় সমাজটা টিকে থাকুক, কারণ পচা ড্রেন থাকলে মশা জন্মাবে। ওরা চায় পচা ড্রেন থাকুক, মশা জন্মাক। আমরা চাই সমাজকে পরিবর্তন করতে, রাষ্ট্রকে পরিবর্তন করতে। ওরা চায় কায়েমি স্বার্থকে রক্ষা করতে। তাই পরিবর্তনের কথা কেউ বলে না। আমাদের পরিবর্তন করতে হবে, শুধু সংসদের অভ্যন্তরে নয়, সংসদের বাইরে লড়াই করতে হবে, শ্রেণীর লড়াই। কারণ আমরা এই দেশের 80 থেকে 85 মানুষ। রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। সেই কাজে আমরা নিয়োজিত, শুধু ভোটের জন্য নই। তাহলে আমার বামপন্থাকে বিকশিত করবার জন্য আমাদের মূল করণীয় কাজ কি? করণীয় কাজ আমাদের প্রতিটি নির্বাচনে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করা। আচ্ছা, আমাদের পশ্চিমবাংলায় কম তো নয়, 10টি বছর তৃণমূলের যারা প্রতিনিধি, এমপি, রাজ্যসভায় এবং আমাদের লোকসভায়, তারা তো একচেটিয়া ছিলেন, বামপন্থীরা তো প্রায় শূন্য। তা আমাকে কেউ বোঝাতে পারবেন যে এই 10 বছর দিল্লিতে লোকসভার অভ্যন্তরে বা রাজ্যসভার অভ্যন্তরে তৃণমূলের এমপিরা মানুষের দাবি নিয়ে একটি লড়াইও করেছেন? বিজেপি সরকার এই 10 বছরে গোটা দেশকে বেঁচে দিয়েছে। দেশের আকাশ, বাতাস, পাহাড়, নদী, মাটি, জল সব বেঁচে দিচ্ছে, লাভজনক সংস্থা বেঁচে দিচ্ছে। কই তার বিরুদ্ধে সংসদের অভ্যন্তরে কখনো আমাদের এই এমপিরা, তৃণমূলের এমপিরা সোচ্চার হয়েছেন, প্রতিবাদ করেছেন? দেখাতে পারবেন না। কারণ তারা এই বেচার দলের পক্ষে, তারাও আদানি আম্বানির পক্ষে। শ্রেণী রাজনীতির দিক থেকে তারাও তাদের শ্রেণীর লোক, তাই তারা তার বিরোধিতা করবেন না। কিন্তু আমি আবার উল্লেখ করছি, 2004 101 বামপন্থী সাংসদ লোকসভায়, 54 রাজ্যসভায় গোটা কংগ্রেস সরকারকে কাঁপিয়ে দিয়েছিল। থরহরি কম্পমান গোটা কংগ্রেস সরকার। দেশ বিরোধী চক্রান্ত তারাও করেছিল, দেশ বেচতে তারাও চেয়েছিল, পারেনি বামপন্থীদের ক্রমাগত বাধাদানের মধ্য দিয়ে। পার্থক্য এইখানে। কি চাইছেন তৃণমূলীরা এই নির্বাচনে? কি চাইছে? আমি এসব কথায় যাব না। যে দারুণ চুরি, দারুণ চোর, যে একে সব কথা যারা বলেন তারা রাজনীতি কতটা বোঝেন আমার সে নিয়ে সন্দেহ আছে। পুঁজিবাদী ব্যবস্থা থাকবে আর সেখানে দুর্নীতি থাকবে না, এই মূর্খের স্বর্গে বাস করে। দুর্নীতি হচ্ছে পুঁজিবাদের আভরণ, গয়না। যার মাথার টিকলি থেকে পায়ের নুপুর পর্যন্ত, ঘুঙুর পর্যন্ত গয়না পরা অবস্থায় যিনি থাকেন, যে পুঁজিবাদী ব্যবস্থা, সে হচ্ছে সব থেকে বৃহৎ পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ। তাহলে এটা তার আভরণ। তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে রাজত্ব করবে আর আমাদের দেশে, আমাদের রাজ্যে দুর্নীতি হবে না, একথা ভাবা মানে মূর্খের স্বর্গে বাস করে। কিন্তু আমরা জানতাম, আমরা বলিনি 2011 সালের আগে যে আপনি পরিবর্তন চান, খুব ভালো কথা, পরিবর্তন আমরাও চাই। কে না চায় পরিবর্তন? আমি চাইলেও পরিবর্তন হবে, না চাইলেও পরিবর্তন হবে। পরিবর্তন একটি সামাজিক প্রক্রিয়া। কিন্তু পরিবর্তনটা কোন দিকে? অন্ধকার থেকে আলোর দিকে, আলো থেকে আরও আলোর দিকে। কিন্তু পরিবর্তনটা যদি আলোর বিপরীতে অন্ধকারের দিকে হয়, সে পরিবর্তন আপনার কোনো লাভ করবে না, বরং ভয়ঙ্কর হয়ে উঠবে আগামী দিনে। পরিবর্তন যদি করতেই হয়, বামফ্রন্টের পরিবর্তন করে উন্নত বামফ্রন্ট তৈরি করুন, আরও উন্নত বামফ্রন্ট তৈরি করুন। কিন্তু কখনোই
বামফ্রন্টের বিকল্প তৃণমূল হতে পারে না। আজকে প্রমাণিত, আজকে 13 বছরের রাজত্বে ত্রাহি ত্রাহি রব। শুধু দুর্নীতি নয়, আমাদের গোটা রাজ্যের অগ্রগতি, সর্বক্ষেত্রে রাজ্যের অগ্রগতি স্তব্ধ হয়ে গিয়েছে। কি চান আপনি? কি চাই আমরা? আমাদের ভাবি প্রজন্মকে রক্ষা করার দায়বদ্ধতা আমাদের নেই? আমার সন্তান, আমার আরও যারা নাতি পুতি নিয়ে আমার যে ভাবি প্রজন্ম, আগামী দিনে যারা আসবে, তাদের জন্য আমি একটি সুন্দর ভারত গড়ে তুলব না? এই পঙ্কিল ঘৃণ্য হিংসায় যে বিদীর্ণ ভারতকে আমি তাদের উপহার দেবো? কি চাইছেন আপনি? বিজেপি সাম্প্রদায়িক শক্তি, দাঙ্গাবাজ, যা জ্যোতি বসুর ভাষায়, যার জ্যোতিবাবু যে দু কথায় বলেছিলেন এক কথায়, অসভ্য বর্বর, এইরকম একটি দল 10 বছর আমাদের দেশে সরকার চালাচ্ছে। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? তৃণমূল কংগ্রেস কেন চাইছে জিততে? মরিয়া কেন? এটা আমাদের বোঝা প্রয়োজন। তৃণমূল কংগ্রেস কেন জিততে চাইছে এটা যদি আপনি বোঝেন, তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে আপনি যে মহাপাপ করবেন এটাও আপনি বুঝতে পারবেন। আজকে সব থেকে বেশি বিপদে রয়েছেন আমাদের রাজ্যের নেত্রী, তৃণমূলের নেত্রী এবং গোটা তৃণমূল দল। কি সেই বিপদ? দুর্নীতির আকণ্ঠ পাকে ডুবে আছেন তারা, এর থেকে নিস্তার নেই। তাদের 1/2 ডজন মন্ত্রী রয়েছেন জেলখানায়, নেতা রয়েছেন 1 ডজন, প্রধান মুখ্যমন্ত্রী সহ গোটা ক্যাবিনেট এখন জেলমুখী, আটকে রেখেছেন কোনোভাবে। তার এর থেকে যদি রক্ষা পেতে হয়, আপনার লড়াইয়ের জন্য তারা এত ব্যতিব্যস্ত নন, মানুষের জন্য এত ব্যতিব্যস্ত নন, তাদের পিঠ বাঁচাবার জন্য তারা চাইছেন যে অধিক সংখ্যক এমপি পশ্চিমবাংলা থেকে যাতে তারা দিল্লিতে পাঠাতে পারে। কেন না? এবারের নির্বাচনে কোনো দল বা কোনো শক্তি জোট তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এটা নির্ধারিত হয়ে গেছে। ও যতই ভারতীয় জনতা পার্টি 400 পার বলুন না, তারা 400 পার কেন, 200-250 ধারে কাছে পৌঁছবে। কংগ্রেসের অবস্থা আপনারা জানেন। এই এনডিএ এবং আমাদের যে ইউপিএ, আমাদের যে ইন্ডিয়া, এই যে দুই শক্তির যে বিন্যাস ঘটেছে আমাদের এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে, এখানে কেউই মুখ ঠুকে বলতে পারেন না যে আমি জয়যুক্ত হব। সেই কারণে মমতা ব্যানার্জির যেটা লক্ষ্য, যে আমার পশ্চিমবাংলা থেকে ওদের মুখপত্রের কথা অনুযায়ী 35টা সিটে আমরা জিতব, তা যদি হয় তাহলে তারা একটা বড় সংখ্যক এমপি নিয়ে তারা লোকসভায় পৌঁছতে পারবেন। আপনার ভালোর জন্য সেখানে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন, সেখানে গিয়ে আপনার ছেলের চাকরির জন্য লড়াই করবেন, যাদের জন্য ফুটপাতে বসে আছে 3 বছর ধরে চাকরি প্রার্থীরা, যোগ্য চাকরি প্রার্থীরা, যারা চাকরি চুরি করে দল চালায়, পেট চালায়, তারা গিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়বেন না। আমাদের দেশে এই যে মূল্যবৃদ্ধি, দিনের পর দিন আকাশ ছোঁয়া জিনিসের দাম, কখনো শুনেছেন তৃণমূল লড়ছে তার বিরুদ্ধে? তারাই তো মদত দিচ্ছে। আমাদের রাজ্যে ফটকাবাজ, মুনাফাখোর কাদের তৈরি? তাদের তৈরি। আলু 2 টাকা 5 টাকা যখন চাষি খেতে আলু তোলেন, আর সেই আলুই যখন ফাটকাবাজি হয়ে আমার বাজারে আসে, আমি 40 টাকায় আলু কিনি। কারা মাঝখানে আছে? কারা তারা? তারাই মুনাফাখোর, তারাই ফোরে, তারাই তৃণমূল। আমাদের দেশটাকে 10 বছর ধরে বেঁচে দিচ্ছে। কোনো প্রতিবাদ করেছেন এই 10 বছরে তৃণমূলের কোনো এমপি? তাহলে আপনি আশা করেন যে 35টা এমপি নিয়ে লোকসভায় গিয়ে দিদির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়াই হবে? আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। পিঠ বাঁচানোর লড়াই, সোজা কথা, পিঠ বাঁচানোর লড়াই, যাতে দিদি সহ ক্যাবিনেটকে জেলে যেতে না হয়, যারা জেলে বসে আছেন তাদের মুক্ত করা যায়। এই কারণেই মরিয়া হয়ে পিসি এবং ভাইপো গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন।
আর আপনি ভাবছেন, একে তো আপনি অন্যের ঘরে বাস করেন, আপনার জমিনও নয়, জায়গাও নয়, অন্যের ঘরে ঘর বেঁধে আছেন। আপনি সেই শ্রেণীর লোক নন, আপনি পাহারাদার, তাদের লেঠেল খাটছেন। তারপরে যদি আবার এটাও ভাবেন যে তৃণমূলকে ভোট দিয়ে আমার স্বার্থ রক্ষিত হবে, তাহলে সেই ভুল আপনি যা করবেন, শুধু বামপন্থীরা ভুগবে না, আমরা তো শূন্য, আমরা কি ভুগবো মশাই? শূন্যকে আর কি করা যায়? মাইনাসের সিস্টেম তো আমাদের নেই যে আপনারা -2 -3, এমনটা তো নেই। তাহলে শূন্যকে শূন্য করা যায় না, ভুগবেন আপনি, আপনার ভাবি প্রজন্ম। কবিগুরুর কথায়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদয়। আজকে তৃণমূলকে সমর্থন করা, বিজেপিকে সমর্থন করা, আমাদের কবির ভাষায় সমদোষে আমরা অপরাধী। এমন নয় যে আমি আজকে বক্তৃতাটা করার পরেই একদম এই বক্তৃতা যারা শুনছেন দলে দলে তারা সব বামপন্থী হয়ে যাবেন না, এই আশাও আমি করি না, আর হতেও হবে না। এত বামপন্থী নিয়ে চলাও যাবে না, আর এত হওয়া সহজও নয়। আপনি যা করছেন তাই করুন, ভয় নেই, শুনুন। আপনি আগামী কাল থেকে আবার তৃণমূল করুন, আবার বিজেপি করুন, অন্য দল করুন, আমাদের কোনো আপত্তি নেই। শুধু জেনে রাখুন, আপনি যা করছেন তাতে আপনারও মঙ্গল হবে না, দেশেরও মঙ্গল হবে না, আপনার ভাবি প্রজন্মেরও মঙ্গল হবে। আমরা বামপন্থীরা সেই কারণ আমাদের সকল প্রচার সভার মধ্য দিয়ে আমরা মানুষের কাছে উপস্থিত হতে চাই, এই কারণ যে আমরা একটা বিকল্প নীতির কথা বলি, একটা বিকল্প সমাজের কথা বলি, যে বিকল্প নীতি এবং বিকল্প সমাজ ব্যতি রেখে ভোটের পর ভোট হবে, অষ্টাদশের পরে ঊনবিংশ হবে, ঊনবিংশের পরে বিংশ হবে, আমার চুল পেকেছে আপনার চুল পাকবে, আপনার যে ছেলে তার চুল পাকবে, তার নাতির চুল পাকবে, ভোটের পর ভোট হতেই থাকবে, আপনার আমার দুরবস্থার কোনো পরিবর্তন ঘটবে না। কারণ রাষ্ট্র যদি পরিবর্তিত না হয়, সমাজ যদি পরিবর্তিত না হয়, বিভাজনের এই সমাজকে যদি পরিবর্তন করা না যায়, তাহলে কখনোই আমরা আমাদের হকের দাবি আমরা আদায় করতে পারবো না। সেই কারণেই বামপন্থা, সেই কারণেই বিকল্প রাজনীতির কথা লাল ঝান্ডা বলে। হয়তো আপনার এখনো ভালো লাগছে না, সবটা আপনার বোধগম্য হচ্ছে না, কিন্তু আমরা এই বিশ্বাস করি আগামী দিনে এটাই আপনার পথ, লাল ঝান্ডার পথ, বামপন্থার পথ। কেন? কারণ পুঁজিবাদ সংকটে শুধু ভারতবর্ষ নয়, ও যত বড় দাদাই হন না কেন, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মান, প্রতিটি দেশে পুঁজিবাদ চরমতম সংকটের মুখে, মুখ থুবড়ে পড়ছে অর্থনীতি, আপনারা জানেন। তার থেকে পরিত্রাণ নেই, বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। একমাত্র বিকল্প সমাজতন্ত্র, একমাত্র বিকল্প সমাজতন্ত্র। কেন না? পুঁজিবাদের অভ্যন্তরীণ যে সংকট, সেই দ্বন্দ্ব পুঁজিবাদ কখনো নিরসন করতে পারে না, অমীমাংসিত দ্বন্দ্ব। তার মীমাংসা হতে পারে সমাজতন্ত্রের মধ্য দিয়ে, সাম্যবাদের মধ্য দিয়ে। আমরা এই এলাকার মানুষের কাছে এই আবেদন করতে চাই, ভোট আসবে, ভোট যাবে। 1 জুনের পরে 4 জুন গণনা হবে, সরকার তৈরি হবে, জীবন অতিবাহিত হতে থাকবে, আবর্তিত হতে থাকবে। কারণ জীবনের গতি সীমাহীন, আরো বছর ধরে জীবনের অগ্রগতি ঘটবে। কিন্তু সেই সময়কালে দাঁড়িয়ে, ভোট পরবর্তী সময়কালে দাঁড়িয়ে আন্দোলন, সংগ্রাম, জীবনের জন্য লড়াই কিন্তু অব্যাহত থাকবে। বরং আমরা মনে করি, আমরা জানি না কি হবে, কিন্তু আমাদের যদি দুর্ভাগ্য হয়, দুর্ভাগ্যবশত যদি আবার ফিরে আসে নরেন্দ্র মোদীর সরকার, তাহলে কফিনে পেরেক ঠোকার যে বাকি কাজটুকু এখনো পড়ে আছে গণতন্ত্রের, সংসদীয় গণতন্ত্রের, সেই কফিনে পেরেক ঠোকার বাকি কাজটুকু তারা সমাপন করবেন। আপনি সেই পক্ষে যাবেন কি যাবেন না, এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত। যদি তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে শক্তিশালী হয়ে দাঁড়ায়, আমি বলছি না কথা যে আদালত একদম তাদের পক্ষে চলে যাবেন। তৃণমূল কংগ্রেস জিতলেই পার্থবাবু তার বিশাল বপু নিয়ে, এখন নেই বোধহয়, অনেকটা কমে গিয়েছে, তিনি আবার দেখা দেবেন আমাদের সামনে, তা তো হবে না। তিহার জেল থেকে
আমাদের কেষ্টদা আবার চরম চরম হ্যাঁ গুড় বাতাসা বলতে থাকবেন, এমনটা হয়তো হবে না, কারণ এত ঠুনকো বিচার ব্যবস্থা আমাদের দেশে নয়। কিন্তু চোরেরা বুক ফুলিয়ে বলবে কি করলি, সেই তো আমরাই জিতলাম। হ্যাঁ, এই যে চোরেদের বুক ফুলানো, যেটা বারবার বলছেন নেত্রী, চোর বলছে ভয় কি, বুক ফুলিয়ে চলো, তার একটা উদ্দেশ্য আছে, খ্যাপা ভাববেন না। অনেকে আমরা ভাবি পাগল, খ্যাপা, এসব বাজে কথা। প্রত্যেকটি কথার পিছনে রাজনীতি আছে, কারণ তাকে শিখিয়ে দেওয়া হয়, তার লোক আছে, তাই তিনি কি বলবেন, তাই খ্যাপামো নয়, একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি কথা বলেন। তাহলে যদি একটা বড় সংখ্যক এমপি পশ্চিমবাংলা থেকে পারেন, তারা যেতেন, দুটি কাজ হবে। আপনার কি হবে আমরা জানি না। এক, তারা বলবেন জনমত চোরের পক্ষে, সব লোক চোর হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি চোর হয় তা আমাদের অপরাধ কি? ঠিক এর এর কিন্তু এই যুক্তি আপনি কাটতে পারবেন না, কারণ সংখ্যাগরিষ্ঠই হচ্ছে সব কিছুর নিয়ামক শক্তি। এক। দুই হচ্ছে দিল্লিতে যে সরকারই তৈরি হোক তাকে লেজে খেলতে পারবেন, 30-35টা পেলে কম নয়, তাকে লেজে খেলতে পারবেন। একটাই মাত্র শর্ত, যে আমাকে, আমার ভাইপোকে এবং আমার দল এবং আমার যে সরকার, তাকে সুরক্ষা কবচ দিতে হবে। ইডি, সিবিআই এদের প্রতিহত করতে হয়, না পারলেও স্থিমিত করতে হবে এদের গতি, যাতে করে জল কা জল, পানি মানে দুধ কা দুধ একদম পরিষ্কার না হয়ে যায়, গুলিয়ে থাকে। এবার কি করবেন আপনি ভাববেন। তিনটি পথ আপনার খোলা। আমি যা দিয়ে শুরু করেছিলাম, যে আমরা 1952 সাল, কেন 1952 সাল থেকে নির্বাচন হয়েছে, আমরা 47 সালের পর থেকে আমরা পথ পরিক্রমা করছি। ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, আমরা পথ পরিক্রমা করছি। 18টি নির্বাচন পেরিয়ে এসছি, 17 জন আমরা প্রধানমন্ত্রী দেখেছি আমাদের দেশে, 17 বার আমরা লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছি এর আগে। তাহলে আমরা এই যে পথ পেরিয়ে এসছি, তার লব্ধ অভিজ্ঞতা হলো এই, যে কেউ কথা রাখেনি। কিন্তু কেউ কথা রাখে না তা নয়, কেউ কথা রাখেনি এটা ঠিক। কংগ্রেস রাখেনি, জনতা দল রাখেনি, যদিও জনতা পার্টির আমলে আমাদের বেশ কিছু কাজ, আমাদের দেশের ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ, জনকল্যাণমুখী কাজ আমাদের হয়েছিল, আমরা অস্বীকার করতে পারবো না। স্বল্প মেয়াদী সরকার ছিল তখন 1977 সালে। কিন্তু আমরা যে মূল দুটি শক্তি, পুঁজিবাদী ব্যবস্থায় মূল যে আমরা বলি বাইনারি শক্তি, কংগ্রেস এবং বিজেপি, এই দুটোকেই আমরা প্রত্যক্ষ করেছি। কংগ্রেসকে দীর্ঘ সময় ধরে দেখেছি, বিজেপিকে 13 মাস বাজপেয়ী, আর 5 বছর, 1 বছর 3 মাস আমরা বাজপেয়ীকে দেখেছি, আদবানিকে দেখেছি। তাদের যে কর্মকাণ্ড আমাদের নিশ্চয়ই স্মৃতি থেকে মুছে যায়নি। আদবানির নেতৃত্বে রথযাত্রা, গোটা দেশব্যাপী দাঙ্গা, রক্তে স্নাত হওয়া আমরা দেখেছি। আমরা তার পরবর্তীকালে নরেন্দ্র মোদী, নরসিংহ রাওকে দেখেছি, মনমোহন সিংয়ের সরকারকেও দেখেছি। কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। তাহলে বিকল্প, এই বিকল্পের ভাবনাই হচ্ছে বামপন্থা, বিকল্প পথে চলাই হচ্ছে বামপন্থা। আমরা চলতে চলতে আমরা একটি ত্রিমুখী রাস্তার সামনে এসে দাঁড়িয়েছি। যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি তার দুদিকে আরো দুটো পথ, একদিকে বামপন্থা, অন্যদিকে জাহান্নামের পথ। আপনি কি করবেন আপনাকে ঠিক করতে হবে। 1 জুনের পরে আমরা শূন্য নিয়ে ফিরে গেলেও বামপন্থা মাথা উঁচু করে লড়বে, লাল ঝান্ডা মাথা উঁচু করে লড়বে, যেমন আমরা শূন্য অবস্থায় এসে লড়াই করছি। আমরা বুকে কাঁপন ধরিয়ে দেব, রাতের ঘুম কেড়ে নেব শাসকের। এই শক্তি আমাদের আছে গোটা দেশে, আমাদের রাজ্যে, সেই কাজ আমরা করব। আমরা ঘরে বসে থাকবো না। আপনি কি করবেন সেটা আপনি ঠিক করবেন। যদি তৃণমূল যেতে, তাহলে কি হবে আমাদের ছেলেদের, যারা 3 বছর ধরে বসে আছে? আপনার ছেলে, আমার না ছেলে না হতে পারে, আমাদেরও তো ছেলে, আমাদের পরিবারের ছেলে, যোগ্য ছেলে, চাকরির জন্য বসে আছে 3 বছর। কি হবে তাদের? কি হবে? 26,000 নয়, এখন 8,000 বাদ দিলে বাকিদের যোগ্য অযোগ্য কি হবে?
প্রাইমারি বেরোলো বলে ভোটের জন্য আটকে আছে, কি হবে? আমাদের গোটা রাজ্যে সর্বক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, বিদ্যুৎ, সব ক্ষেত্রে কি হবে? কোনো উন্নতি হবে? কোনো অগ্রগতি ঘটবে না। বরং আপনি যদি বিকল্প তৈরি করতে পারেন, যে সম্ভাবনা আমাদের দেশে এবারে সব থেকে প্রবল ইন্ডিয়া জোট, সেই শক্তিকে যদি আপনি শক্তিশালী করতে পারেন তাহলে সম্ভাবনা বাড়বে। আমি বলছি না কথা যে রাতারাতি সব সমাধান হয়ে যাবে, কারণ আমি আগেও বলেছি রাষ্ট্রের পরিবর্তন ব্যতি রেখে, সমাজ পরিবর্তন ব্যতি রেখে আমরা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে রুটি, কাপড়া, মাখন, বাসস্থান আমরা সমাধান করে দেব, এ কথা বলা মানে হচ্ছে অরাজনৈতিক কথা। এ কথা বামপন্থীরা কখনো বলেন। কিন্তু সম্ভাবনা হচ্ছে এই, যদি আমরা একটি বিকল্প সরকার তৈরি করতে পারি, জোট সরকার, এবং সেই সরকারে যদি বামপন্থীরা শক্তিশালী হন, শুধু বিকল্প সরকার হলেই হবে না, ধান্দাবাজদের নিয়ে সরকার তৈরি হবে, আবার ধান্দা নিয়ে লড়াই হবে, ভেঙে যাবে, লাভ হবে না। বহু সরকার ভেঙেছে এর আগে। কিন্তু সেই সরকারে যদি বামপন্থীরা শক্তিশালী হতে পারেন তাহলে আমরা বুক ঠুকে বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন। 2004-এ যেমন আমরা কংগ্রেস সরকারকে বাধ্য করেছিলাম জনগণের স্বার্থে পরিচালিত করবার জন্য যতটা সম্ভব। আপনারা জানেন যে সেই সরকার এতটুকু রাজি ছিল না, চাপের মুখে দাঁড়িয়ে আমরা তাকে রাজি করেছিলাম। আমরা এই মুহূর্তে কেউ বলছি না যে আমরা রাষ্ট্র গড়ব, আমরা সরকার গড়ব, আমরা বলছি না। আমরা বলছি আমাদের সাংসদের সংখ্যা বাড়ান, লড়াকু সাংসদ পৌঁছক লোকসভায়, মিমিয়া নন। এই আমাদের যিনি দাঁড়িয়েছেন সায়নী, তারা নন, তাদের দিয়ে আপনার লড়াই হবে না। অবাক কাণ্ড। কিন্তু বলতে গেলে অনেক কথা বলতে হয়। মিমিকে কেন বাদ দিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি 12 ভূতের মেলায় তার জবাব দিয়েছেন যে ও তো ঝগড়া করতে পারে না। সায়নী খুব ভালো ঝগড়া করতে পারে। আচ্ছা, এটা একটা সাংসদের কাজ, হ্যাঁ, যেটা কলতলায় করা যায়, কোমর বেঁধে ঝগড়া, তার জন্য আমাদের তাকে নিয়ে যেতে হবে দিল্লিতে ঝগড়া করার জন্য? এই হচ্ছে বক্তব্য। এবং সত্যি কথা, এই একটি মহিলা, তার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমি তার কিছু কিছু পক্ষে, তিনি সত্যি কথা বলেন অনেক ক্ষেত্রে। এটা কিন্তু তার মনের কথা, সত্যি কথা, যে ঝগড়া করার বড় প্রয়োজন। পায়ে পা দিয়ে ঝগড়া করা, গায়ে গা দিয়ে ঝগড়া করা, আরও নানাভাবে ঝগড়া করা। কারণ এই বাইনারি সিস্টেম চলছে, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, নানাভাবে বাইনারি সিস্টেম চলছে, ইহা না হলে উহা। সংসদটাকে ঝগড়ার একটা মঞ্চে যদি পরিণত করা যায় তাহলে আপনার আমার দাবি, মূল্যবৃদ্ধি, বেকারিত্ব, তার আওয়াজ উঠবে না। আমাদের কান্না, 80-85% মানুষের জীবনের যন্ত্রণা, স্বাধীনতা উত্তর ভারতের স্বপ্নে বিফল হয়ে যাওয়ার যুবকদের যে স্বপ্ন, বিফল হয়ে যাওয়ার যে যন্ত্রণা, যে কৃষক এখনো জমি পায়নি, স্বাধীনতা সংগ্রামের স্লোগান লাঙল যার জমি তার, এখনো যে জমি পায়নি যে কৃষক, তার জীবনের যে যন্ত্রণা, যে মজদুর এখনো 12-14 ঘন্টা কাজ করে, তার শ্রমের বিনিময় তার অর্জিত যে মজুরি, তা আমাদের ভারতবর্ষের ন্যূনতম মজুরির থেকেও কম, 10,000, 8,000, 5,000। সেই মানুষ কখনোই তার মূল্য পেতে পারেন না যদি না সমাজকে পরিবর্তন করা যায়। বাইনারি ভোট চলছে, ওরা চাইছে বিজেপি, তৃণমূল, কংগ্রেস নানাভাবে মিলিয়ে দিতে, কিন্তু আপনি আমি 80-85% মানুষের অংশীদার। শ্রেণীগত দিক থেকেই আমরা লাল ঝান্ডার মানুষ, আমরা বামপন্থার মানুষ। একদিন ছিল এই এলাকায় যারা কলোনিতে বাস করতেন, একদিন মানুষ জানেন যে কিভাবে লাল ঝান্ডা, বামপন্থা আমাদের সম্মানকে, আমাদের মান মর্যাদাকে, আমাদের দাবিকে প্রতিষ্ঠিত করেছিল এই কলোনি এলাকায়। আমরা হয়তো ভুলে গিয়েছি অনেকে। অনেক নতুন মানুষ এসছেন, তাদের স্বাগত, তারা জানেন না তার ইতিহাস। কিন্তু আমরা যারা সেই পূর্ব উত্তরসূরি, সেই আন্দোলন, সেই সংগ্রামের উত্তরসূরি, আমরা কি করে ভুলি মুকুল বোসের আত্মত্যাগ? কি করে আমরা ভুলি জমির জন্য, কলোনির জন্য একটা মানুষকে মেরে দেওয়া হয়েছিল সেই দিন? আজও আমরা তাকে স্মরণ করি।
অগণিত মানুষের রক্তে রঞ্জিত আমাদের পশ্চিমবাংলা। বামপন্থার অগণিত লড়াইয়ের মধ্য দিয়ে আমরা সূচিত করেছিলাম 1967 সাল, 1969, 71 আমাদের সন্ত্রাস, 72 আমরা পাঠছাড়া ফ্যাসিবাদী সন্ত্রাস, 77 বামফ্রন্ট এক নাগারে 34 বছর সারা রাজ্যের উন্নয়ন, গোটা দেশকে পথ দেখিয়েছিল আমাদের রাজ্যের বামফ্রন্ট। সেই বামফ্রন্ট 11 সালে পরাজিত হয় না। বামপন্থার পরাজয় নয়, বামপন্থীদের পরাজয় নয়, সম্মিলিত ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার চক্রান্ত আজকে প্রমাণিত সিঙ্গুর, প্রমাণিত নন্দীগ্রাম। তারাই বলছেন কিভাবে চক্রান্ত রচিত হয়েছিল বামফ্রন্টকে ফেলে দেওয়ার জন্য, কিভাবে মালিক ওই আমাদের মেয়েটিকে পুড়িয়ে মারা হয়েছিল, তাপসী মালিক, কিভাবে নন্দীগ্রামে প্রচার তৈরি হয়েছিল, পিছন থেকে গুলি করে মেরে দিয়ে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। সব আজকে জলের মতো বা পরিষ্কার হচ্ছে। সত্যকে চাপা রেখে দেওয়া যায় না, সত্য মেব জয়তে। সেই কারণেই এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের সময়ও শেষ, আমাদের সম্ভবত 10টা পর্যন্ত আমাদের সরকারিভাবে পারমিশন দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। আমরা তার বাইরে যাব না, ওদের মতো আমরা 10টার মধ্যেই শেষ করব। আমি শুধু সর্বশেষ আপনাদের এই আবেদন করব যে একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা একটু আলোচনা করলাম। এই আলোচনার মধ্য দিয়ে যদি আপনার চিন্তার আকাশে, আপনার চেতনার মননের জগতে বিন্দুমাত্র প্রতিক্রিয়া তৈরি হয়, আরও 2টো দিন আপনি ভাবুন, সিদ্ধান্ত পরিবর্তন করুন। যদি বাম বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, পক্ষে দাঁড়ান। লাল ঝান্ডা নিয়ে দাঁড়াতে হবে না, আমাদের মিছিলে আসতে হবে না। ভাবি প্রজন্মকে রক্ষা করতে, বর্তমান প্রজন্মকে রক্ষা করতে, আগামী দিনের লড়াইকে আরও ঊর্ধ্বে তুলে নিয়ে যেতে আপনি আপনার সচেতন নাগরিক হিসাবে, দায়িত্ববান নাগরিক হিসাবে, আমার শ্রেণীর মানুষ হিসাবে, একজন বামপন্থী সমর্থনের মানুষ হিসাবে আপনি আপনার ইতি কর্তব্য নির্ধারণ করুন। আগামী 1 জুন বামপন্থা জয়যুক্ত হোক আমাদের এই যাদবপুর অঞ্চলে। এই কথা বলে যারা আমাদের কথা এতক্ষণ শুনলেন তাদের যথাযথ ধন্যবাদ, নমস্কার, অভিনন্দন জানিয়ে আমার কথা বলার কাজ আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক।